ইরানের সঙ্গে শান্তি চুক্তি হবে আজ, দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এত তাড়াতাড়ি চুক্তি স্বাক্ষরের বিষয়ে তেহরানের দ্বিমত। যুদ্ধ চললেও বিশ্ববাজারে বাড়ছে না স্বর্ণের দাম, দেখা যাচ্ছে উল্টো চিত্র। বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকে। বিদেশিদের বসবাসে নতুন নিয়ম বাধ্যতামূলক করল সৌদি আরব। পারমিটের জন্য 100 রিয়াল ফি নির্ধারণ। জনসংখ্যা সীমিত করতে সুইজারল্যান্ডে গণভোট আজ, তীব্র বিরোধিতা করছে দেশটির ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলো। এবং আয়ারল্যান্ডের স্থানীয় রাজনীতিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ইউসুফ আলী, দায়িত্ব নিলেন ওয়েস্ট কর্কের ক্লোনাকিল্টি এলাকার মেয়র হিসেবে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। ইরানের সঙ্গে চুক্তি হবে আজ, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও জানিয়েছেন পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই পক্ষ প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। তবে এত তাড়াতাড়ি চুক্তি স্বাক্ষরের বিষয়ে দ্বিমত জানিয়েছে তেহরান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রবিবার একটি প্রাথমিক চুক্তি সই হতে পারে। সবকিছু ঠিকমতো এগোলে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইলেকট্রনিক পদ্ধতিতে এতে সই করবেন। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে রবিবার নয়, বরং আগামী কয়েকদিনের মধ্যে সই হতে পারে চুক্তিটি। পুরো প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও নির্বিঘ্নে সম্পন্নের আশা প্রকাশ করে ট্রাম্প জানান, চুক্তিটি সই হওয়ার পরপর হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এর আগে এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরীফ জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি দুই পক্ষ। আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়ে শেহবাজ বলেন, পরের সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। ইসলামাবাদ তশরিফ লা রহি হ্যাঁ। অন্যদিকে চুক্তি সইয়ের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি আজ নয়, আগামী কয়েকদিনে হতে পারে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ইরানি আলোচকরা এখনও সমঝোতা স্মারক চূড়ান্ত না করলেও অস্বাভাবিকভাবে চুক্তি সইয়ের জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। আইআরজিসির দাবি, 14 জুন ট্রাম্পের জন্মদিন, এ কারণেই তার জন্মদিনে চুক্তি করে এটিকে একটি প্রচারণা হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি। কিন্তু এমন এক মুহূর্তে শনিবার ভোরেও হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র, যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। সামিউল শিহাব, আরটিভি। ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলের প্রতি আবারও নিজের প্রকাশ্য ও পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। রাজধানী বুয়েনোস আইরেসে প্রভাবশালী ইহুদি ধর্মীয় নেতা রাব্বি মেনাহেম মেন্ডেলের মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জুডিও খ্রিস্টিয়ান বা ইহুদি খ্রিস্টীয় মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। জাবাদ আন্দোলনের এত বড় কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই প্রথম কোনো অ-ইহুদি রাষ্ট্রপ্রধান অংশ নিয়ে প্রধান বক্তা হিসেবে ভাষণ দিলেন। প্রেসিডেন্ট পদ থেকে অবসরের পর ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছা প্রকাশ করা কট্টর ইসরায়েলপন্থী এই নেতা ইতিমধ্যেই আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও আখ্যা দিয়েছেন। এদিকে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের কারণে ইউরোপে নিরাপত্তাহীনতায় থাকা ইহুদিদের জন্য আর্জেন্টিনাকে লাতিন আমেরিকার সবচেয়ে নিরাপদ গন্তব্য উল্লেখ করে দেশটিতে আসার আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও এবার বিশ্ববাজারে বাড়ছে না স্বর্ণের দাম, বরং দেখা যাচ্ছে উল্টো চিত্র। বিশ্লেষকদের মতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে, এমন আশঙ্কায় স্বর্ণের বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক বিনিয়োগকারী। সাধারণত উচ্চ সুদের হার স্বর্ণের জন্য নেতিবাচক, কারণ এটি কোনো সুদ বা লভ্যাংশ দেয় না। একই সঙ্গে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার, যা স্বর্ণের উপর আরও চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে ডলার ও সুদ ভিত্তিক সম্পদের দিকে বেশি ঝুঁকছেন। তবে সামনের পরিস্থিতি কি হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে ফ্রান্সে বসেছে আন্তর্জাতিক সম্মেলন।
আর এই রাজনৈতিক আলোচনার সমান্তরালে প্যারিসের রাস্তায় সুরের মূর্ছনায় শান্তির বার্তা ছড়ালেন দুই সঙ্গীতশিল্পী। একজন ইসরায়েলি আমেরিকান, অন্যজন আরব ইসরায়েলি। 2009 সালের ইউরোভিশন মাতানো তাদের বিখ্যাত গান দেয়ার মাস্ট বি অ্যানাদার ওয়ে দিয়ে তারা আহ্বান জানিয়েছেন সংঘাত নয়, শান্তির আরেকটি পথ নিশ্চয়ই আছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। টু পিপল টু স্টেটস ওয়ান ফিউচার প্রতিপাদ্যকে সামনে রেখে প্যারিসের ঐতিহাসিক এই ব্রিজের উপর এ যেন এক অদ্ভুত আবহ। এক পাশে আইফেল টাওয়ার, অন্য পাশে দুই ভিন্ন সংস্কৃতির মানুষের এক সুরে মেতে ওঠা। রাজনীতি যেখানে বিভেদের দেয়াল তোলে, সংস্কৃতি সেখানে কিভাবে সেতু তৈরি করতে পারে তাই যেন প্রমাণ করলেন ইসরায়েলি আমেরিকান শিল্পী নোয়া এবং আরব ইসরায়েলি শিল্পী মিরা আওয়াদ। 2009 সালের ইউরোভিশন প্রতিযোগিতায় এই দুই শিল্পী একসঙ্গে গেয়েছিলেন দেয়ার মাস্ট বি অ্যানাদার ওয়ে নামক গানটি। দীর্ঘ 17 বছর পর প্যারিসের বুকে দাঁড়িয়ে আবারও সেই একই গানের সুর তুললেন তারা। উদ্দেশ্য একটাই, চলমান সংঘাতের মাঝে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বিশ্ববাসীকে জাগিয়ে তোলা। ফ্রান্সে যখন আন্তর্জাতিক নীতি নির্ধারকেরা মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী রাজনৈতিক সমাধানে টেবিলে বসেছেন, ঠিক তখনই বাইরে এই দুই শিল্পীর গান যেন সেই আলোচনাকেই এক পশলা অনুপ্রেরণা জোগালো। উপস্থিত শ্রোতা ও দর্শকরা বলছেন, এই পারফরম্যান্স কেবল কোনো বিনোদন নয়, এটি এক পরম আকাঙ্ক্ষিত শান্তির প্রতীক। গানের কথাগুলো যেন বর্তমান বাস্তবতায় আরও বেশি প্রাসঙ্গিক। রক্তপাত এবং ঘৃণার ঊর্ধ্বে উঠে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সহাবস্থানের কথা মনে করিয়ে দেয় এই সুর। নোয়া এবং মিরার বিশ্বাস, অস্ত্রের গর্জন যত জোরালোই হোক না কেন, শান্তির পক্ষে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করা যাবে না। রাজনীতির মঞ্চে টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধান যতই জটিল সমীকরণ হোক না কেন, প্যারিসের এই সেতুতে দাঁড়িয়ে নোয়া এবং মীরা প্রমাণ করলেন মানুষে মানুষে মিলনের সুর এখনো ফুরিয়ে যায়নি। প্যারিসের এই সুরের প্রতিধ্বনি কি মধ্যপ্রাচ্যের রক্তাক্ত জনপদে পৌঁছাবে? এ প্রশ্নই এখন শান্তিকামী এই মানুষগুলোর মনে। ইমতিয়াজ আহমেদ, RTV। সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য আলাদা ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম কিওয়া এই নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এই কাজের অনুমতিপত্রের জন্য আবেদনকারীকে 100 সৌদি রিয়াল ফি দিতে হবে। এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি নির্ধারণ হবে প্রতিষ্ঠানের আকার ও কর্মী সংখ্যার উপর ভিত্তি করে। পাশাপাশি কর্মীদের পদত্যাগ প্রক্রিয়ার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর নিয়োগকর্তা তা গ্রহণ না করলে সর্বোচ্চ 7 দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। একই সঙ্গে কিওয়া স্পষ্ট করেছে, একবার কোনো ভিসা ইস্যু হয়ে গেলে তার তথ্য আর সংশোধন করা যাবে না, প্রয়োজনে নতুন আবেদন করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। মূলত জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত সুমিত রায়কে গ্রেপ্তার করতে শনিবার এই চিরুনি অভিযান চালানো হয়। সুমিতের মোবাইল লোকেশন অভিষেকের কালীঘাটের বাড়িতে মেলায় এই পদক্ষেপ নেয় ভারতের কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। অভিযানের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই দিনে দলটির আরেক প্রভাবশালী বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িতেও একযোগে তল্লাশি চালায় ইডি। ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান সহ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। 30 জুন অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার স্থলাভিষিক্ত হয়ে সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন শেঠ। তার জায়গায় দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। প্রায় 40 বছরের সামরিক জীবনে ধীরাজ শেঠ সাজোয়া রেজিমেন্ট, সাজোয়া ব্রিগেড এবং জম্মু কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানের বিশেষ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সুদর্শন চক্র কর্পস এর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর আধুনিকায়ন, নতুন প্রযুক্তির সংযোজন এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের কৌশল নির্ধারণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ কমান্ডের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। শনিবার এক সরকারি ঘোষণায় তাকে ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভারতের আসামে বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে
5 সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার জোরহাট বিমান ঘাঁটিতে অবতরণের সময় AN-32 মডেলের বিমানটিতে আগুন ধরে যায়। নিহতদের পরিচয় নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তৈরি এই 2 ইঞ্জিনের উড়োজাহাজটি দীর্ঘদিন ধরে দেশটির রসদ ও সৈন্য পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেশের জনসংখ্যা 1 কোটিতে সীমিত রাখা হবে কিনা তা নির্ধারণে সুইজারল্যান্ডে ঐতিহাসিক এক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির ডানপন্থী দল সুইস পিপলস পার্টির আনা এই প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে পুরো দেশ এখন তীব্রভাবে বিভক্ত। প্রস্তাব অনুযায়ী 2050 সালের মধ্যে জনসংখ্যা কোনোভাবেই যেন 1 কোটি পার না হয়। জনসংখ্যা 95 লাখে পৌঁছালেই অভিবাসন ও বিদেশি কর্মীদের প্রবেশে কঠোর লাগাম টানার নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে দেশের ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলো। তাদের মতে এটি পাশ হলে পর্যটন ও চিকিৎসা খাতে মারাত্মক কর্মী সংকট দেখা দেবে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য সম্পর্ক বড় ধরনের ঝুঁকিতে পড়বে। বিশ্বের কোনো দেশ এর আগে এভাবে জনসংখ্যার সুনির্দিষ্ট সীমা বেঁধে দেওয়ার এমন উদ্যোগ নেয়নি। আয়ারল্যান্ডের স্থানীয় রাজনীতিতে নতুন ইতিহাস করেছেন বাংলাদেশের চাঁদপুরের সন্তান ইউসুফ আলী। ওয়েস্ট কর্কের ক্লোনাকিল্টি এলাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি শুধু প্রবাসী বাংলাদেশিদের নয়, পুরো বাংলাদেশের জন্যই গর্বের এক নতুন অধ্যায় যোগ করেছেন। বিস্তারিত অঙ্কুর মণ্ডলের রিপোর্টে। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে আয়ারল্যান্ডে জনসেবা ও সামাজিক কার্যক্রমের স্বীকৃতি হিসাবে মেয়রের দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান ইউসুফ আলী। ওয়েস্ট কর্কের ক্লোনাকিল্টি এলাকার মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে স্থানীয় সমাজ উন্নয়ন, কমিউনিটি কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের সাথে যুক্ত ছিলেন ইউসুফ আলী। স্থানীয় জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। স্থানীয় নির্বাচনে একাধিক আইরিশ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জনের পর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার এই সাফল্যকে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি একটি বড় অর্জন হিসেবে দেখছে। শুধু বাংলাদেশি নয়, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন সহ বিভিন্ন অভিবাসী কমিউনিটির সদস্যরাও তার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তাদের মতে এটি বহুসাংস্কৃতিক সমাজে অভিবাসীদের ইতিবাচক ভূমিকার একটি উজ্জ্বল উদাহরণ। কমিউনিটি নেতারা বলছেন, ইউসুফ আলীর এই সাফল্য নতুন প্রজন্মকে নেতৃত্ব, জনসেবা এবং মূলধারার রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করবে। প্রবাসের মাটিতে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি বাংলাদেশের নামও উজ্জ্বল করেছেন ইউসুফ আলী। তার এই অর্জন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। অঙ্কুর মণ্ডল, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।